মন্তব্য করছি না, এমনিতে যারা শুনছেন তাদেরকে দেখে আমার শব্দকেই লাগছে, কাজে কথামৃত পাঠ হলেই যথেষ্ট ব্যাখ্যার দরকার হয় না। কাজে আমি এইটুকুই দিয়ে শেষ করে আমি আয়েশার কাছে আসি। আয়েশা একটু কিন্তু অন্যদিকে কাজকর্ম। আয়েশা আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে কাজ করে এবং আয়েশা তার জন্য যেটা করে, আয়েশা যেটা করেছে তাদের জন্য আয়েশা আলাদা অভিধান পর্যন্ত তৈরি করেছে, যাতে যেখানে বাংলা তারা বুঝতে পারছে না সেরকম অভিধান তৈরি করেছে। আর আয়েশার নিজের জীবনটাও ওভাবে, মানে বিয়ে দেবে পরে তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে হয়েছিল বা দেশই ছেড়ে দিতে হয়েছিল। এই জায়গা থেকে আয়েশা এবং আয়েশার নিজে যেহেতু গল্প উপন্যাস লেখে, আয়েশাকে চমৎকার উপন্যাস আছে, উপন্যাসে বেশ গল্প, আয়েশার গল্পও রয়েছে। কাজী সৃজনের অভিজ্ঞতা থেকেও আয়েশা কিছু কথা বলতে পারবে। কাজে আমি চাইছি, তবে বোধহয় ওয়াল ছাড়ার একটা ব্যাপার আছে সেই সিদ্ধেশ্বরতে। কাজে আয়েশাকে বলবো আধ ঘন্টার মধ্যে বল, হাজিলে বলবে বলো, করে বলবে বলো। প্রচুর নাম্বার পাওয়া মানুষ, অধ্যাপক, একাডেমিশিয়ান, আর আমি হচ্ছে একেবারে প্রাপ্তজনের মঞ্চের গ্রামে গঞ্জে কাজ করে বেড়াই এবং জন্ম খুবই, কি বলবো, অর্থনৈতিক কোনো জায়গা থেকে কি নিম্নবিত্ত ওইটাই হবে মনে হয়, ওই জায়গাতেই আমার জন্ম। গ্রাম তো গ্রাম, একেবারে গ্রাম, সেই গ্রামে ট্রেন পাশের কোনো আওয়াজ পৌঁছায় না, এখানে আমার জন্ম। 6 কিলোমিটার হাঁটতে হয় একটা বাস ধরার জন্য। তবে এখন আর নয়, অনেকগুলো টোটো অটো এইসব পৌঁছে গেছে। আমি যে কথাটা বলতে চাইছিলাম যে রামকুমার মুখোপাধ্যায় বা দাদা যে কথাটা বলেছেন, যে আসলে তো আমি নিজেও বিষয়, এখন আমি নিজে বিষয়, আমি নিজে লিখি, আবার দেখি, এই সবটাই কিন্তু মনে হচ্ছে যেন একটা আজকের বিষয়বস্তু পুরো একটা বাতাবরণের মধ্যে ঘোরাফেরা করা। আমি বরং আমি একটু ভাগ করে নিই এই মুহূর্তে যে আমি কি বলবো। যারা পড়াশুনো করেন, এখানে দুজন আছেন, পড়ান এবং পড়াশোনা করেন এবং অবশ্যই লেখেন, গবেষণা করেছেন, তারা বিভিন্ন লেখিকার এবং লেখক চরিত্রে কলমে যে নারী, তাদের কথা বলে যান। আমি বলি কি, আমি যা দেখি এবং আমি লিখি, আমি তো নারী, আমি নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, এগুলোই দেখতে চাই। কোন জায়গা থেকে যে যেখানে নারী সাংঘাতিক খারাপ জায়গায় পড়ে আছে, কোনোদিন উত্তরণ হবে না, এমন জায়গাগুলোতে আমি একজন আদিবাসী মানুষের জীবন নিয়ে কথা বলি। আমার লেখা আছে ছুটুনি এবং বরণী, এই দুই বোন, দুজনে কাজ করছে, তো এরা যে কাজটা করছে, এরা রাজমিস্ত্রির সঙ্গে কাজ করছে। আমি কি ফাঁকা করে, তো এই দুই বোনে কাজ করছে, পাথর মেশাচ্ছে সিমেন্টের সঙ্গে। পিছনে বসে আছে বাকের আলী নামে একটা ছেলে। এটা কোনো গল্প নয়, পরে গল্প হচ্ছে। বাকের আলী সমানে বলে যাচ্ছে ছুটুনি এবং বরণীকে যে তোরা এই বয়সে কাজ করছিস কেন। বিপ্লবের ডায়লগে কথা বলছে যে তোরা এই বয়সে কাজ করছিস কেন, তোরা কি আবার স্যাঙ্গা করবি নাকি। স্যাঙ্গা, স্যাঙ্গা মানুষের দ্বিতীয় বিবাহ, আদিবাসী সমাজে স্যাঙ্গা শব্দটা থাকে। অনেকক্ষণ থেকে বলছে, ফুটফুট করে বলছে কথাটা। ওরা কথা বলছে না, ওদের কাজ করছে, কারণ এটাই ওদের কাজ, কথা না বলে নিজের কাজটা করে যাওয়া। অনেকক্ষণ পরে ছুটুনি বেলচাটাকে তুলেছে, তুলে বলছে সরে জায়গা থেকে দেব তোর গলাকে পার করে। বিদ্রোহ ঘোষণা অনেকক্ষণ থেকে শুনছে নারী, অনেক দিন থেকে শোনে, তারপরে বিদ্রোহ ঘোষণা হয়। নিজের জায়গাটা ছিঁড়ে নিতে চাই, কেড়ে নিতে চাই, মিশিয়ে দিতে চাই। আমি কোন জায়গায় থাকি। ছুটুনি
বললো, এটা কোনো গল্পের ডায়লগ না, আমি পরে কুড়িয়ে নিয়ে এসে গেঁথেছি গল্পে। ছুটুনি বলছে, কি সুন্দর তাদের দর্শন, কি সুন্দর তাদের দেখা, প্রতিদিন কাজ করে, প্রতিদিন কাজ করতে হয় তবে খেতে পায়, মাঝে যেদিন ওরা কাজ করতে পারবে না তার এক সপ্তাহের মধ্যে মারা যাবে ওরা। এই যে ছুটুনি বলছে, ওরে বাকায়ে, অর্থাৎ বাকের আলী আর বলছে না, ওকে বলছে বাকায়ে, ওরে বাকায়ে, আমি কি তোদের মতো, তোদের আল্লাহ আছে, তোদের শয়তান আছে, তাই তোদের জাতের মেয়েরা বা তোদের জাতের যারা কাজ করতে পারে না তারা কি করে ভিক্ষা চাইতে যায়? কাদের কাছে? যারা শয়তানের ভয় করে এবং ভগবানকে পুজো করে, তাদের দরজায় গিয়ে কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চারটি ভিক্ষা দাও মা, ওরা ভিক্ষা পায়। ওরে বাকায়ে, আবার বলছে ওরে বাকায়ে, আমার সমাজে ভগবানও নাই, শয়তানও নাই, আমি একা বাস করি। আমি যদি কাজ না করি আমাকে খেতে দেবার কেউ নাই, ভিক্ষা দেবার কেউ নাই। বলুন, এত বড় দর্শন আপনারা কোথাও পেয়েছেন? আমি জানি নিশ্চয়ই পাবেন, আমি পাই। এই ছুটুনিকে, এই ছুটুনির জীবন যাপনকে আমি রেসপেক্ট করে শ্রদ্ধা করি। এবং আমি যখন আমার জায়গায় দাঁড়িয়ে ভাবি যে আমি আমার জীবনে কিছুই করতে পারিনি, আমার কোনো মান নাই, কোনো সম্মান নাই, আমি পুরুষ সমাজে বাস করি, আমি পুরুষের সাথে বাস করি এবং এক এক সমাজের এক এক রকমের পুরুষ দেখেছি, এক এক পুরুষ তান্ত্রিকতা। সেইখানে থেকে যখন আমি বুঝি যে আমি নিঃস্ব, আবার যখন আমি ছুটুনিকে দেখি তখন দেখি যে আমি ছুটুনির সঙ্গে থাকলে অনেক পাওয়ার রেডি হতে পারবো। এই যে চরিত্র, আমি এই কথাটাই বলতে চাইছি যে প্রত্যেকটি সমাজে আজকে সাহিত্যে নারীর যে অবস্থান, শরৎচন্দ্র যা বলেছেন তাই এখনো হয়, অর্থাৎ পুরুষের যতটুকু কাজে লাগবে ততটুকুই নারীকে জায়গা দেবে। পুরুষের কাজে যদি না লাগে ওই নারী জায়গা পাবে না। শুধু কাজে লাগা কি, মনের সাথে না মিল থাকলে হবে হ্যালো দাদা কেমন আছেন না বলে আমার গল্প ছাপা হবে না। যারা গল্প ছাপেন, বই করেন, আমার গল্প এবছরের পুজো সংখ্যা করে একটাও গল্প ছাপেনি, কেউ ছাপেনি। আমি যাই না, আমি জানি কাল বিচার করবে, রবীন্দ্রনাথ বলে গেছেন কাল বিচার করবে। তাহলে এই যে লিখে যায়, এটা নারী হিসাবে শুধু আমি লিখি বলে কেন, যে গান গাই সে রেডিও দাদা, একটা দাদা, তিনটে দাদা, চারবার দাদা বললে তবে একটি মঞ্চ পায় সে গান গাইতে। যে নৃত্যশিল্পী তাও গায়। এমনকি এখন যে অবস্থায় নেমে এসছে নারীদের অবস্থান, মুড়ি মুড়কির মতো ধর্ষণ করছে, মার্ডার করছে, পেট্রোল ঢালছে, এটা তো একটা ভোগের জায়গা রয়েছেই। কিন্তু যে জায়গায় নারীর অবস্থান, যে নারী এডুকেটেড, এডুকেশনে যে উপার্জন করছে, ডিসিশন নিতে পারছে না কেন? কোথায়? তার উত্তরটা এখনো হলো না আমাদের। সাহিত্যে এই জায়গায় দেখাবে না আপনারা। আমি বলতে পারছি না ওই সিনেমার নাম, কিন্তু আমি সিনেমাটা একটুখানি বলে দিতে পারি। আমির খানের একটি ছোট সিক্রেট সুপারস্টার, সিক্রেট সুপারস্টার এরকম একটি নাম। তো ওইখানে মেয়েটি কি সাংঘাতিক একটা ক্যারেক্টার। এয়ারপোর্টে গিয়ে ও কি করলো, ও রেডি করাইছিল, অর্থাৎ পরবর্তী জেনারেশন তাকে পথ দেখাচ্ছে, ভাঙো ভাঙো ভাঙো। ও ভাঙতে পারছে না, একটা সময় ভাঙলো। এই সিনেমাটা চলেনি, কিন্তু এই সিনেমাটা চলেনি কারণ সমাজ চায় না এটা। আবার মর্দানি সিনেমা কিন্তু শেষ কথা বলতেই হলো, শব্দটাতেই তো মর্দানি কথাটা লেখা রয়েছে, তাহলে সেখানে নারীবাদের গল্প কি? অর্থাৎ তুমি যাই করবে তাই করো। একটা ছোট গায়ের কথাই, খালা তুই যাই খেলাবি তাই খেলা, হেরি কলের ভেতরে আলা। গল্পটা এখানে একটা ছোট্ট প্রবাদের মাধ্যমে কি সুন্দর করে গায়ের মেয়েরা বুঝে দেয় যে আয়েশা তুমি যেখানে নেচে বেড়াবে বেড়াও, তোমার জায়গা কিন্তু ওখানে। তাহলে এই যে কথাটা কিন্তু থাকা দরকার, এই শব্দগুলো থাকা দরকার, যেটা মেয়েদেরকে ধাক্কা মারবে, মেয়েদেরকে তৈরি করবে লেখনীতে, নাচে, গানে, সমাজে, সিদ্ধান্তে। এখানে আমি আবার মান্টোর কথা, আপনি স্যার যে কথা বললেন মান্টো আমি চিনতামই না। হঠাৎ একজন আমাকে বললো, এই তো মাত্র চিনে চলতে 4 বছর আগে আমি মান্টো কি, মানে আমার কিন্তু এই বোকামিগুলো আছে, আমি নিজেই দৌড়ে যাই। হঠাৎ করে বলে কেমন করে দৌড়েছিল একবার দেখো। আমি
মান্টুকে ছিলাম কি করে জানেন, সে খুব আনন্দের গল্প, গর্বের বিষয়, আবার চুপ করে থেকে গেছি, আবার বলেওছি সেটাকে আমি জানি না কি মান্টুর নাতনির নাম আয়েশা। আমাকে কিন্তু ওই হিসাবেই চেনেন যে ও মান্টুর নাতনি, বুঝতে পারছেন? আমার অটোমেটিক্যালি উত্তরণ হয়ে গেছে। হঠাৎ মেদিনীপুরে গেছি আমি, মেদিনীপুরের একটা অনুষ্ঠানে আমাকে বলছেন এখন আপনাদের সামনে কিছু বলতে আসবেন মান্টুর নাতনি আয়েশা। আমি তো উঠি না, আমি তো মা আমার নানাকে ছিল না, তো নানাকে দেখিনি। তারপরে এই আয়েশা তোমাকে তো বলা, তুমি আচ্ছা আচ্ছা, আমি আর কিছু বললাম না, মান্টুকে খুঁজতে লাগলাম, গুগলে পেয়ে গেলাম, দেখলাম হ্যাঁ আয়েশা খাতুন না আয়েশা আক্তার, আয়েশা চালাচ্ছেন, তিনি তো আরো বিখ্যাত, পরে হবে। মান্টুকে পড়তে গিয়ে দেখলাম তার গালে একটা তিল ছিল, মেয়েটির গালে একটা তিল ছিল, গায়ের রং ফর্সা, সে দৌড়ে যাচ্ছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, আর একটা ক্যাম্পে গেলে আমরা নিরাপদে থাকতে পারবো, তার ওড়নাটা পড়ে গেল। তারপর এই তোমরা চেনো দেখেছো, কোথাও দেখেছো? ইয়ং ছেলেরা যারা ক্যাম্প থেকে ক্যাম্পে খাবার দিয়ে বেড়াচ্ছে, উদ্ধার করে বেড়াচ্ছে মেয়েদেরকে, যারা নির্ভীক ভাবে নির্ভয়ে কথা বলে যাচ্ছে, সেই ছেলেগুলো বললো ওড়নাটা পড়ে গেছিল, গায়ে একটা কিন্তু ওই মেয়েটা, হ্যাঁ আমরা চিনে দিতে পারবো। ছেলেগুলো থামছিল দপ্তর করে। মান্টু আবার বলছে আর একটা জায়গায়, দেখেছো ওই মেয়েটিকে, চেনো চেনো ওই মেয়েটাকে, একটা ছোট্ট মেয়ে, 13 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে, একটা মেয়ে, গালে একটা তিল ছিল, তো দৌড়াচ্ছিল, ওড়নাটা পড়ে গেল, পিছনে ধেয়ে আসছিল আতঙ্ক, ধেয়ে আসছিল দাঙ্গাকারীরা, আর একটা ক্যাম্পে গেলে সে বেঁচে যেত। তোমরা জানো? হ্যাঁ দেখছি হাসপাতালে, সেখানে গিয়ে দেখে তখন ডাক্তার বাবু তত্তর করে ঘামছে আর নিজের প্যান্টটাকে উপরে তুলছে। এই মেয়েগুলোকে খুঁজে পাবো কোথাও? কোনোদিন এম্পাওয়ার হবে? কোথাও খুঁজে পাবো? খুঁজে পাবো না। আমরা প্রতিদিন দেখছি যে মেয়েগুলোকে যত শিক্ষা বাড়ছে, যত আলোচনা বাড়ছে, তত কুকর্ম বাড়ছে, তত অশ্রদ্ধা বাড়ছে। সাহিত্য তো এমনি এমনি হয় না, জীবনটাকে কেউ কোথাও না কোথাও একটা কোচলে দেয়। তার বেড়ে ওঠা জীবন আপনারা দেখেছেন, বাড়ন্ত গাছের পাতার মুখটাকে যদি কোচলে দেওয়া হয় মাথাটা ভেঙে যায়। যদি তার ক্ষমতা থাকে আবার একটা দুটো ডাল বেরোয়, যদি ক্ষমতা না থাকে ওখানেই শেষ হয়। সাহিত্যে নারী, নারী চরিত্র, নারী লেখক, নারীকে নিয়ে লেখা, সে তো গয়না। নারীকে সাহিত্যে, উপন্যাসে, গল্পে, কবিতায়, কবিতার কথা তো বাদ দিয়েছি, পরে বলবো কবিতায় নারীকে কি করেছে। এই যে সাহিত্যে, কথা সাহিত্যে নারী যে অবস্থানগুলো রয়েছে, সেখানে নারীকে অলংকার হিসেবে কোথাও রেখেছে, অর্থাৎ তার গল্পটা সুন্দর হয়ে বেড়ে উঠবে, একটা পুরুষকে এগিয়ে যেতে একটা নারী সাহায্য করবে। কিন্তু একটি নারীকে কখনো নতুন করে আলাদা চরিত্রে বেড়ে উঠতে গিয়ে সে যে ত্যাগ স্বীকার করতে করতে সে একটা জায়গায় দাঁড়াচ্ছে, যে পাওয়ার হচ্ছে, এই সাহিত্যটা গ্রহণ করবে না। কে করবে না? পড়ানোর জায়গাগুলো করবে না, সিলেবাসে আনবে না এগুলো। তাহলে মেয়েরা এম্পাওয়ার হয়ে উঠবে, পুরুষদের হাত থেকে একটা বাঁধি হাত ছাড়া হয়ে যাবে, একটা যৌন দাসী হাত ছাড়া হয়ে যাবে, এই সাহিত্য পড়া হবে না। তাহলে তো রোকেয়া পড়ানো হতো, যদিও কলকাতা ইউনিভার্সিটিতে রোকেয়া পড়ানো হয়, কিন্তু কি সুন্দর করে কাটিং কুটিং করে একটা জায়গায় রেখেছে। রোকেয়া এত ভালো কথা অন্যান্যরা বলেছেন, কিন্তু রোকেয়া দারুণ ভাবে বলেছেন যে কি করে তুমি এম্পাওয়ার হবে। আচ্ছা, তুমি যদি নিজেকে খুব বড় লোকের ঘরের বউ বলে জাহির করতে চাও, তাহলে তুমি যে গলায় আঁশের ওজনের চিকটা পরেছো সোনার, সেটাকে তোমার কুকুরের গলায় পরিয়ে দিলে কি দারুণ হতো। আমি এখনো তালপাতার একটি দুল পরেছি, এখনো পড়েছি, তার মানে আমার উত্তরণ হয়নি। রোকেয়া বলছেন যে গয়না দাসীর চিহ্ন। আমরা দাসী থাকতে 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 আমরা আজও দেখুন শেষ সোনা ছেড়ে দিয়েছি, ঠিক আছে সোনা পড়ুন, কিন্তু তালপাতা পরে আছি, গয়না পরেছি, প্রতিদিনে ঘুরছি। আমাদের উত্তরণ কি করে হবে? আমরা কবে বেরিয়ে আসবে জায়গা থেকে? এবারে আমি চলে যাচ্ছি একটু পিছনে, অর্থাৎ সতীনাথ ভাদুরীর লেখায়। সেখানে আমার দারুণ লেগেছিল সেই চরিত্রটা, সেটা হচ্ছে ধোঁড়ায়ের মা।
আমি জানি না। হ্যাঁ, এই চরিত্রটা সাংঘাতিক চরিত্র। তার মা, ঘোড়াইয়ের মা, ঘোড়াকে দিল ফেলে, ও বলেছে ভগবানকে বলে তোর ছেলে তুই দেখে নে বাবা, আমি আমার জীবন বেঁচে নিই। এটা কেন করতে পেরেছিল? সতীনাথ ভারতবর্ষে ছিলেন অনেকদিন, তিনি ছিলেন রাষ্ট্রদূত হয়ে প্যারিসেই ছিলেন না, রাষ্ট্রদূত হয়ে বাইরে ছিলেন, সেখানে মেয়েদের জীবনযাপন দেখেছিলেন। লেখক উপন্যাসের চরিত্র গঠন হয় তখনই যখন লেখক যিনি হন তার জীবনযাপনটা কেমন ভাবে চলছে, কি কি খাওয়া দাওয়ার মাধ্যমে চলছে, কি দেখতে দেখতে উনি বড় হচ্ছে, তার হৃদয়, তার শরীরের প্রতিটি কোষ কিভাবে জারিত হচ্ছে সমাজের এই ভাবনাগুলো নিতে নিতে, এবং তিনি কোনটা গ্রহণ করছেন, তখন কিন্তু একটা কলম থেকে বেরিয়ে আসে ওরকম একটা প্রতিবাদী মেয়ে। আবার নজরুলকে আমরা কবি হিসাবে চিনি। কবি নজরুলের একটা উপন্যাস আছে, অনেক উপন্যাস আছে, তার মধ্যে আমি একটা কথা বলছি, একটা রাক্ষসী বলে ছোট গল্প আছে। রাক্ষসী গল্পে যেটা হওয়ার কথা সেটাই উনি লিখেছেন। রাক্ষসীতে বলছেন যে তার স্বামী অন্যটি মেয়ের প্রতি ঝুঁকে পড়েছে। আচ্ছা বলো, আমি জানি যদি বিবাহিত হাজবেন্ড এবং ওয়াইফ, স্বামী স্ত্রী, স্ত্রী যদি অন্য পুরুষের দিকে যায় তাহলে সেটাতেও এ আছে, নরকবাস আছে। কার নরকবাস আছে? দুজনেরই আছে। আবার স্বামীও যদি অন্য মেয়ের দিকে ঝুঁকে পড়ে তাহলে সেখানেও কিন্তু নরকবাস আছে। আমি কি স্ত্রী হয়ে তাকে নরকে যেতে দিতে পারি? বলো, তাই আমি দিলাম ওর গলাটাকে কোপ ফেলে। এটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট। এটা অর্থাৎ আমি যা করবো তা করবো, তা আমার কলমে করবো, তা আমার কাজে করবো, তা আমার জীবনে করবো। কিন্তু যদি আমি ধরি মাছ না ছুঁই পানি, এরকম করে থাকি, তাহলে কিন্তু এম্পাওয়ার হবেও না। আর সাহিত্যে শ্রীকান্তের মতো কোন চরিত্র, মহিলা চরিত্র উঠেও আসবে। এটা আমার অভিজ্ঞতা, আমার কাজকর্মের জায়গায় এটা। এই যে আরেকটা কথা বলছি আমি, এখন লেখকটা যদি বলতে ডাকে তাহলে সে কত পড়বে বলুন? তাহলে আমার লেখা থেকে কিছু বলি। সেই জায়গা থেকে যে ভাঙন চরিত বলে একটি ছোট একটা উপন্যাস আছে, দেশভাগের দ্বিতীয় জেনারেশন আমরা কেমন আছি, এইটাকে নিয়ে একটু লেখা। তো সেখানে শরৎ বলে একটা ক্যারেক্টার আছে, সে গ্রামে থাকে, সে পড়ালেখা করেনি, কিন্তু প্রতিদিন গল্প লেখে। কি করে গল্প লেখে? সে হাল বোয়াতে যায়, সে মাছ ধরতে যায়, সে দুনিতে পানি দিতে যায়, সে জমি সেচতে যায়, সে ডাল ভাঙতে যায়, যা যা দেখে ও চলে আসে। আর একটা খাতার একটা কলম, একটা খাতা নিয়েছে, কলমটাও আনে না, বা কারণ কেউ কলম ধরতে জানে না। সে এসে বলছে, একটা মাস্টারমশাই, গ্রামের মাস্টারমশাইকে বলে, ও মাস্টার আজকে গল্পটা লিখে দাও না। তো বলছে, ওরে আজকে আমার কলমে কালি নেই। কি কথা, কলমে কালি নাই? মাস্টারের চিঠি। ও মাস্টার, কালি শেষ হয়ে গেলে হবে, লেখো লেখো লেখো। এই যে শরতের জন্য ওকে শিরো বলে ডাকে গায়ের লোকরা, শরৎ থেকে শিরো, সেই জন্য প্রচন্ড রাগ তার। সে শুধুমাত্র স্কুলে গেলে এবং গ্রামের প্রাথমিক মাস্টারের বাড়িতে গেলেই শুনতে পাই তার নাম শরৎ। সেজন্য গায়ের লোক যখন ওকে ডাকে শিরো শুনতো, সঙ্গে সঙ্গে বলে, এই শালাদেরকে কি আমি এমনি শালা দিই না? এই শালারা আমার ভালো নামটাকে খারাপ করে ডাকে। জানিস, আমি যখন স্কুলে যাই তখন না, আমি তো পড়ি না, কিন্তু পাঠশালের ছেলেরা কি বলে জানিস, এসেছে শরৎ, হিমের পরশ, আমাকে নিয়ে পদ্ম বলে, আর তোরা শিরো শিরো করে ডাকিস। এই শরতের জন্য একটা পাঞ্জাবি এনেছিল একটি মেয়ে, সেই পাঞ্জাবিতে আঁকা ছিল গ্রামের মেয়েরা মাটির কলসি কাঠে নিয়ে পুকুর থেকে জল ভরে নিয়ে আসছে, পাশে একটা গরু টাঙানো আছে, গরু টাঙা দেওয়া আছে, আর দুটো তাল গাছ আছে, তাল গাছের উপরে তাড়ি নামানোর ভাঁড় লাগানো আছে। এইটা ওর পাঞ্জাবি জুড়ে লেখা আছে, আঁকা আছে। সরল ভাবে বা দারুণ পাঞ্জাবি, একটু নামাজ পড়ে আসি। তাহলে মসজিদে গেল, মসজিদে গিয়ে ও যখন ঢুকলো, সঙ্গে সঙ্গে সবাই চিৎকার করলো, তো এই পাঞ্জাবি পরে মসজিদে ঢুকেছিস কেন? তো বলে, কেন? বলছে, এই যে ছবি আঁকা আছে, এটা নামাজ হবে না, তাও আবার মানুষের মূর্তি আছে। ও কথা গ্রাহ্য না করে নামাজে দাঁড়ালো। নামাজের এখানে বিভিন্ন ভঙ্গি আছে। ও যখন রুকুতে গেল, অর্থাৎ হাঁটুতে হাত দিয়ে মাটির দিকে তাকিয়ে একটা থাকতে হয়, একটা কথা বলতে হয়, সেই সময় মানে ঘুরিতে আছে, এই সময় কি করলো,
নামাজ পড়া শেষ হলে কথা বলবে, নামাজ শেষ হলে দিয়ে পাঞ্জাবিটাকে এরকম চওড়া করে ধরলো, তখন তো পিছনটা কেটে দিয়েছে, চওড়া করে ধরে বললো, তোরা আমার পাঞ্জাবিটা ছিঁড়লি কেন বল? তো বলছে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছিস না, মেয়েগুলো সব পুকুর থেকে জল আনছে, আর গরু টাঙানো যেগুলো তো সব অপবিত্র, মসজিদে এইসব করতে জানিস না, খোদার উপর খোদগরি করা আছে এখানে। তো বলছে আমি তো ওই ভেবে এলাম কি যে মানুষটি এগুলো এঁকে দিয়েছে, কি ভালোবেসে এঁকেছে, আমার গায়ের কথা ভেবেই তো এঁকেছে। দেখ আমাদের গায়ের মেয়েরা তো ওই লপুকুর থেকে এরকম করেই পানি নিয়ে আসে, আমাদের গায়ের মেয়েরা তো তাদের গরুটাকে টাঙাতে এরকম করে, আর আমাদের গায়ে আনসুর আর ইয়ানুস ওরা দুজন তো তারই ছেয়া দেয়। তো আমার গোটা গাঁটা আঁকা আছে, তাহলে সেই গায়ে সেই পাঞ্জাবিটা পরে এলাম, তোরা বুঝি এইটা পরে নামাজ হবে না, মসজিদে ঢোকা যাবে না? বলছে না, বলছে আমার গায়ে তাহলে তো এই মসজিদটাও আছে, ওই মেয়েগুলো তো আছে, তাহলে কি এই গায়ে মসজিদটা থাকা উচিত? তোরা তুলে ফেলে দে না। ওকে তাড়িয়ে দিল ওখান থেকে, ও বেরিয়েও গেল। ফিরে এসে বলল, হ্যাঁ রে, না বললো এই তোর এই পাঞ্জাবি, তোর এই ছবি তোর নিজের বাড়ি থেকে টাঙিয়ে রাখে, খোদার ঘরে আনবি না। বললো ঠিক আছে, চলে গেল। ও ফিরে গিয়ে আবার একটু ফিরে এসে মসজিদের দেওয়াল থেকে আঁকড়ে ধরে টুটকি মেরে বলল, শোন এই বাড়িটা কাদের বাড়ি বললি? তো বললো আল্লাহর বাড়ি। বলছে না, আল্লাহর বাড়ি হলে পরে আমার পাঞ্জাবিটা থাকতো, আমি জানতাম এতদিন যেটা খুদার ঘর, তাই আমি এটা পরে এসেছিলাম, এখন যাও আমি সব তোদের ঘর হয়ে গেছে, কোনো দিন আসবো না। এই যে শরৎ এই কথাগুলো সত্যিই বলেছিল, সব মারা গেছে এখন। অর্থাৎ একটা সাধারণ মানুষ যাকে আমরা কোনোদিন জাজ করি না, তার কাছে বসি না, তার পাশে বসি না, তার দর্শন গুলো যদি আমরা একটু, যেমন আমি ছুটুনির দর্শনটা বললাম, আরেকটি মানুষের কথা বলছি আমি বলছি মানে মানুষগুলোর সঙ্গে ঘুরে বেড়াই, থেকে বেড়াই। নারী চরিত্র কিভাবে বলিষ্ঠ হবে, যতদিন পর্যন্ত নারী না ভাববে যে আমার কর্ম আমার, আমার খাদ্য আমার, একটা মুরগির ছানা আপনারা জানেন, গ্রামগঞ্জে যদি যান দেখবেন, বিশেষ করে আমার কমিউনিটি, মুসলিম কমিউনিটির মানুষ ছোট ছোট অর্থনীতি নিজের বাড়ির মধ্যে করে, মুরগি পোষে। সেখানে মুরগি কিভাবে তৈরি হয়, বড় হয়, মুরগির মা মুরগির ছানাগুলোকে শিখিয়ে দেয় 2.5 মাস ধরে।